আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ক্লাসটি একটু শেয়ার দিই। আমরা কিছু সময় ওয়েট করব। আর আমরা যারা গ্রুপ ক্যাপ্টেন আছে, আমাদের গ্রুপ ক্যাপ্টেনগুলো প্রত্যেকটা গ্রুপে লিঙ্কটা শেয়ার করি। আর সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্ট করো, সাউন্ড কি ক্লিয়ার এবং বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার এবং বোর্ড কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আমরা প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে লিঙ্কটা শেয়ার করি। ক্লাসটা যেহেতু আমরা পরবর্তীতে করতে পারবো, এখন যদি কোনো ক্লাসে কোনো টপিক সম্পর্কে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা পরে ভিডিওটা পোস্ট করে বারবার ক্লাসটা দেখে করতে পারবো। এই সুবিধার্থে আমরা প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে লিঙ্কটা শেয়ার করি, এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে নিয়মিত যারা আমাদের ক্লাসটা করে, তারা যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাদেরকে আমরা একটু মেনশন করি, যেহেতু তারা ক্লাসটা তাদের সময় মতো করতে পারে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, সব ক্লিয়ার ভাইয়া। একদম হচ্ছে আজকে ভাইয়া, আজকে মন খারাপ। ভাই মন খারাপ না, তবে সবাই চলে গেছে এজন্য একটু খারাপ লাগছে। ম্যাচে যেহেতু কেউ নেই, তারপর তোমার নূর ভাইয়া অথবা মারুফ ভাইয়া মানে প্রতিদিন একটু হেল্প করে, আর তারা তো সবাই বাসায় চলে গেছে। তবে বোরহানুদ্দিন ভাই, শুদ্ধ বড় ভাই বোরহানুদ্দিন, তিনি আমাদেরকে কিছুটা হেল্প করছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কে কোথা থেকে আমরা বলছি একটু আমরা কমেন্ট করি, কে কোথা থেকে আমাদের ক্লাসটা করছি। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে ক্লাসটা করছি একটু কমেন্ট করি। আর প্রত্যেকে আমরা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করি, এবং আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপে শেয়ার করি। আর যারা গ্রুপ ক্যাপ্টেন আছি, আমরা প্রত্যেকটা গ্রুপে লিঙ্কটা শেয়ার করি, আমরা যেহেতু ক্লাসটা প্রত্যেকে করতে পারি। ঠিক আছে। শিরিন সিরিজ সিলেট, তাহমিদা রংপুর, শাহাদত শিপুর রাজশাহী, হুমায়রা জান্নাত, শাকিলা ইসলাম কুষ্টিয়া, শিমুল সরকার পাবনা, আদিবা ইসলাম ময়মনসিংহ। আচ্ছা, আজকে আমরা গতদিনে আমরা শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে প্রথম ক্লাসটা করেছি। আজকে আমরা শব্দের দ্বিতীয় ক্লাসটা করব। আচ্ছা, আমরা বলেছিলাম গাও 235, এটাকে মনে আছে সবার? গাও 235।
হ্যাঁ, প্রত্যেকে আমরা ক্লাসটা শেয়ার করবো, যতজন আমরা ক্লাস করবো প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে শেয়ার করবো। এতে আমাদের টাইমলাইনে যে সমস্ত বন্ধুরা থাকবে বন্ধুরাও আমাদের ক্লাসটা দেখতে পাবে এবং তারাও ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। অনুরাধা দেবনাথ চাঁদপুর, ফারজানা আক্তার রাজশাহী, বৃষ্টি দেবনাথ লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম গত ক্লাসে? গাও 235। গাওতে কি বলছিলাম? গতে গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। অর্থ অনুসারে বলছিলাম শব্দ 3 প্রকার। আর উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে বলছিলাম শব্দ 5 প্রকার। আমরা গত ক্লাসে গঠন অনুসারে এবং অর্থ অনুসারে শব্দটা শিখছি। গত ক্লাসে আমরা গঠন অনুসারে এবং অর্থ অনুসারে শব্দটা শিখছি, ঠিক আছে? আজকে আমরা শিখব উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে। উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দ কত প্রকার? 5 প্রকার। এখন আমরা সেটাই শিখব। তাহলে কি বললাম? উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দ 5 প্রকার। উৎপত্তিগতভাবে, উৎপত্তির দিক থেকে তোমার শব্দ 5 প্রকার। শব্দ 5 প্রকার। আজকে আমরা এই 5 প্রকার শব্দ সম্পর্কেই ডিটেলস আলোচনা করব। তাহলে উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে যেটাই বলি, শব্দ কত প্রকার? 5 প্রকার, তাই না? এই 5 প্রকার শব্দ সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এখনও যারা আমরা ক্লাসে অংশগ্রহণ করিনি, যে সমস্ত বন্ধুরা তাদেরকে একটু মেনশন করি এবং আমাদের প্রত্যেকটা গ্রুপে লিঙ্কটা শেয়ার করি এবং প্রত্যেকে আমরা নিজ নিজ টাইমলাইনে লিঙ্কটা শেয়ার করি। আচ্ছা, আমরা তাহলে কি বললাম? উৎপত্তিগতভাবে বা উৎপত্তির দিক থেকে বা উৎস অনুসারে শব্দ 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। 1 নম্বরে লিখো তৎসম শব্দ। 1 নম্বর কি? তৎসম শব্দ। 2 নম্বর লিখো অর্ধ তৎসম শব্দ। 2 নম্বর কি? অর্ধ তৎসম শব্দ। 3 নম্বর লিখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। 4 নম্বর কি হবে? দেশি শব্দ। দেশি শব্দ। এরপর কি আছে? সর্বশেষ, যেটা কি 5 নম্বর, তাই না? 5 নম্বর কি আছে? বিদেশি শব্দ। 5 নম্বর কি? বিদেশি শব্দ। এটা হচ্ছে আমার উৎপত্তিগত দিক থেকে অথবা উৎস অনুসারে শব্দের 5 প্রকার। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছি অনেকে বাজে মন্তব্য করছে, তবে এরকম বাজে মন্তব্য করবে এবং এগুলো কারা করে আমি বলছি আজকে, ঠিক আছে? এরকম অ্যান্টি পারসন থাকবেই, প্রত্যেকটা গ্রুপেই থাকবে। কারণ আমাদের অ্যান্টি পারসন যারা আছে তারা অন্য গ্রুপে কাজ করে কিংবা অন্য বই নিয়ে কাজ করে। তারা দেখা যায় যে ফেক আইডি খুলে, অথবা অনেকেই আছে তোমার রিয়েল আইডিও আছে কিছু অংশ, তো ফেক আইডি বেশিরভাগই দেখা যায় ফেক আইডি খুলে। ফেক আইডি খুলে আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের নামে অনেক ধরনের বাজে মন্তব্য করছে, ঠিক আছে? তো তাদেরকে আমরা অনেককেই চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে তাদেরকে ব্লক দিয়েছি। তবে আমি তাদেরকে অনুরোধ করব, যাদের আমাদের ক্লাসটা ভালো লাগবে এবং যারা সিরিয়াসলি ক্লাসটা নেবে শুধু তারাই আমাদের ক্লাসটা করবে। ভালো না লাগলে ভাই ক্লাসটা করার দরকার নেই। কারণ এটা কি? এটা আমাদের ফ্রি ক্লাস, এটা আমাদের
তোমাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, এখানে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন নেই, তাই না? এজন্য বলছি যাদের ভালো লাগবে তারাই শুধু আমাদের ক্লাসটা করবে, তো দয়া করে কেউ খারাপ মন্তব্য করবে না। তাহলে কি বললাম, উৎপত্তিগতভাবে শব্দ 5 প্রকার। 5 প্রকার কি কি? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, আর একটা কি বিদেশি শব্দ। এখন আসো আমরা এখন আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। তৎসম শব্দ, তাই না? তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। তাহলে কি সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলোকে বলা হয় সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ, বলা হয় তৎসম শব্দ। তাহলে কি বললাম, সংস্কৃত ভাষায় প্রচলিত শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। এখানে আসো তৎসম, এই তৎসমকে ভাঙলে আমরা পাই তৎ যোগ সম, তৎ যোগ সম। এখানে তদ অর্থ তার, তদ অর্থ তার, আর এই সম অর্থ সমান, সম অর্থ কি সমান। তাহলে তার সমান, তৎসম অর্থ দাঁড়াচ্ছে কি তার সমান। এখানে প্রশ্নটা হচ্ছে কার সমান? তার সমান বলতে এখানে সংস্কৃত সমান বোঝাচ্ছে। তার মানে যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোই কিন্তু কি আমাদের তৎসম শব্দ, সেগুলো কি তৎসম শব্দ। এই তৎসম শব্দেরকেই বলা হয় সংস্কৃত শব্দ, ঠিক আছে? আচ্ছা, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের চেনার কিছু রুলস আছে। এখন এই তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ চেনার এই রুলসগুলো আমি এখন লিখব, পুরোটাই মুছে দিলাম। কতজন আছে? আচ্ছা, আপনাদের কাছ থেকে যেতে পারেন, সমস্যা নেই, এখন না থাকলে সমস্যা নেই, থাকলে থাকতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি বললাম, তৎসম শব্দ, তাই না? এই তৎসম শব্দ চেনার উপায় আমরা চিনব কি করে? তৎসম শব্দ, অনেক তৎসম শব্দ আছে, কিন্তু সবগুলো তো তৎসম শব্দ এভাবে মুখস্থ করা আমাদের সম্ভব না, তাই না? এর জন্য আমাদের কিছু রুলস আছে, সেই রুলসগুলো দেখে আমরা তৎসম শব্দগুলো চিনব। তাই লিখো চেনার উপায়। চেনার উপায়, কিভাবে আমরা এই তৎসম শব্দগুলো চিনব সে উপায়গুলো এখন আমি লিখে দেবো, ঠিক আছে? কোনো শব্দের মধ্যে যদি কোনো শব্দের মধ্যে যদি কোনো শব্দের মধ্যে যদি রিকার 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 রেপ, মূর্ধন্য স, মূর্ধন্য, ছয়টি ফলা, ছয়টি ফলা। তাহলে কি বললাম, কোনো শব্দের মধ্যে যদি রিকার, রেপ, মূর্ধন্য স, মূর্ধন্য, ছয়টি ফলা থাকে, তাহলে সেটি কি তৎসম
শব্দ, তাই না? তাহলে সেটি তৎসম শব্দ। আচ্ছা, বাংলা স্বরবর্ণের, আমরা জানি বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কার আছে 10টি, একমাত্র কার নেই অবর্ণের, এজন্য অকে তোমায় বলা হয় নীলিন বা বিলীন বর্ণ, অব্যতীত বাকি 10টি বর্ণের কার আছে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। এই যে বললাম না 6টি ফলা, ব্যঞ্জন বর্ণ টোটাল 6টি ফলা আছে। কয়টি ফলা? 6টি ফলা। আর 6টি ফলা কি কি? 6টি ফলা মনে রাখার জন্য শুধু একটা বাক্য জানলে আমাদের যথেষ্ট। যমুনার বল, যমুনার বল, এটা মনে রাখবা। যমুনার বল, যমুনার বল, এটা যদি তুমি মনে রাখো, এখানে 6টি ফলা আছে, 6টি ফলা আছে। অনেকে 6টি ফলা কি খুঁজে পায় না, ভুলে যায়। তো যমুনার বল যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু 6টি ফলা এখানে পাবে। হ্যাঁ, অনেকে অনেকভাবে মনে রাখে। তা আমাদের বিষয়টা হচ্ছে মনে রাখা, তাই না? তাতে আমরা যে কোনো টেকনিক ফলো করি অথবা মুখস্থ করি, মেন বিষয়টা হচ্ছে মনে রাখা। আর যেভাবে হোক মনে রাখতে পারলেই আমাদের আর কিছু দরকার নেই, ঠিক আছে? তাহলে কি বললাম? যমুনার বল, এখানে কি আছে? উন্তজাতে জ ফলা, তারপর আছে ম ফলা, তারপর কি দন্তন্য অথবা মূর্ধন্য ফলা, তারপর কি র ফলা, ব ফলা, ল ফলা। এই 6টি ফলা যদি থাকে তাহলে সেটি আমাদের কি? তৎসম শব্দ। কি কি বললাম? কোনো শব্দের মধ্যে যদি তোমার রিকার, রেপ, মূর্ধন্য স অথবা মূর্ধন্য এবং 6টি ফলা থাকে তাহলে সেটি আমাদের তৎসম শব্দ। রিকার, এরপরে রেপ, রিকার, রেপ, মূর্ধন্য স, মূর্ধন্য, এরপর 6টি ফলা থাকে তাহলে সেটি তৎসম শব্দ। হ্যাঁ, আমি আগেই বলছি টেকনিক দিয়ে মনে না, যেভাবে তোমার ইচ্ছা সেভাবে তুমি মনে রাখবা। অনেকে আবার টেকনিক দিয়ে সহজে মনে রাখতে পারে। টেকনিক দিয়ে তোমার মনে রাখার দরকার নেই ভাই, টেকনিক দিয়ে মনে রাখার দরকার নেই। তুমি, তোমার কাছে যেটা ইজি মনে হবে। আমাদের মেন বিষয়টা কি? আমাদেরকে মনে রাখতে হবে, জানতে হবে। আমরা যদি মনে না রাখতে পারি বা জানতে না পাই তাহলে তো হবে না। তাদের টেকনিক হোক আর যেভাবে হোক, মেন বিষয় হচ্ছে মনে রাখতে হবে। মনে রাখতে পারলে যথেষ্ট, আর কিছু দরকার নেই। তাহলে কি বললাম? কোনো শব্দের মধ্যে যদি রিকার, রেপ, মূর্ধন্য স, মূর্ধন্য, 6টি ফলা থাকে তাহলে সেটি তৎসম শব্দ। আচ্ছা, আমি কিছু উদাহরণ দিই। যেমন ধরো কৃষক, এখানে কি বলতো? রিকার আছে না? রিকার আছে, তাহলে অবশ্যই এটা তৎসম শব্দ। তারপরে ধরো সুকর্ণ, এখানে কি আছে বলতো? রেপ আছে। সুকর্ণ, এটা কি আছে? রেপ, এজন্য এটি কি? তৎসম শব্দ। সুকর্ণ, বর্ণ, এরকম যতগুলো তোমার রেপ থাকবে, রেপ থাকলে সেটা কি আমাদের তৎসম শব্দ। তারপরে কি বলছি যে, তারপর ধরো চন্দ্র, কি বললাম? চন্দ্র, তাই না? এখানে কি র ফলা আছে না? র ফলা, তার মানে কি এটা অবশ্যই তৎসম শব্দ। তারপরে যেমন ধরো মনুষ্য, মনুষ্য, এটা কি? জ ফলা, জ ফলা আছে না? এজন্য এটি কি? তৎসম শব্দ। আচ্ছা, এটা গেল তোমার তৎসম শব্দ চেনার 1 নম্বর উপায়। এবার দ্বিতীয় উপায়টা আমরা একটু দেখি। দ্বিতীয়টা হচ্ছে তোমার দুটো রূপের, একটা শব্দের 2টা রূপ থাকে, সে দুটো রূপের পূরণটি হচ্ছে তৎসম শব্দ।
দুটো রূপের পুরানোটি তৎসম শব্দ। তৎসম শব্দ তাহলে কি বললাম, দুটো রূপের পুরোনোটি তৎসম শব্দ। দুটো রূপের পুরোনোটি বলতে যেমন ধরো এটা কি পুরানো রূপ, তাই না? এটা ধরলাম নতুন রূপ। নতুন রূপ বলতে এখন যেটা আমরা ব্যবহার করি আর কি, আর পুরানো বলতে কি এর আগে আমরা ব্যবহার করতাম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া জি। ওকে ক্লিয়ার। তাহলে কি বললাম আমি, দুটো রূপের পুরানোটি তৎসম শব্দ। একটা শব্দে দুটা রূপ থাকে, একটা নতুন রূপ, একটা হচ্ছে পুরাতন রূপ বা পুরানো রূপ। যেমন ধরো আমি এখানে লিখলাম হস্ত, এখানে লিখলাম হাত। বলো তো এই হস্ত শব্দটি আমরা কিন্তু আগে ব্যবহার করতাম, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে পুরাতন রূপ বা পুরানো রূপ। আর এখন বর্তমানে ব্যবহার করি কোনটা? হাত। এখন বর্তমানে কি বলে? আমরা হাত বলে। তাহলে হাতটা হচ্ছে নতুন রূপ, তাহলে এর পুরানো রূপটা হচ্ছে তৎসম। তাহলে হস্তটা এখানে তৎসম শব্দ। এরকম ধরো মস্তক থেকে মাথা, মস্তক থেকে কি মাথা। পত্র থেকে পাতা, তাহলে কি মস্তক থেকে মাথা, পত্র থেকে পাতা। এরকম তোমার অনেকগুলো শব্দ আছে। যেমন ধরো চন্দ্র থেকে চাঁদ, চন্দ্র থেকে চাঁদ। তার মানে এখানে মস্তক, হস্ত, মস্তক, পত্র, চন্দ্র, এগুলো সবই কি বলতো? এগুলো সবই কিন্তু আমাদের তৎসম শব্দ। এগুলো সবই কি তৎসম শব্দ। তারপর ধরো কর্ণ, কর্ণ থেকে কি কান, তাই না? কর্ণ থেকে কান। তার মানে পুরানো রূপটি হচ্ছে আমাদের তৎসম শব্দ। পুরানো রূপটি কি তৎসম শব্দ। আচ্ছা তাহলে কি বললাম আমি, হস্তক থেকে হাত, মস্তক থেকে মাথা, পত্র থেকে কি পাতা, চন্দ্র থেকে চাঁদ, কর্ণ থেকে কান। এখানে পুরানো রূপ যেটা আছে যেগুলো, এর সবগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। সবগুলো কি তৎসম শব্দ। সবার কি উঠানো হয়েছে? সবাই একটু দ্রুত করবা, ঠিক আছে? হ্যাঁ, আর নতুনগুলো আছে তোমার তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যখন শেখাবো তখন ওইটা শেখাবো, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কি তৎসম শব্দ। এরপরে কি আছে? অর্ধতৎসম শব্দ।
এরপর কি অর্ধতৎসম শব্দ। আচ্ছা, অর্ধ মানে কি? অর্ধ অর্থ কি? অর্ধ অর্থ কি? আধা না? অর্ধ অর্থ আধা বা হাফ অংশ, যেটাকে আমরা বলি হাফ বা আধা। এই অর্ধ তৎসম অর্থ আধা সংস্কৃত। তার মানে হচ্ছে তোমার যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, যে সকল শব্দ সংস্কৃত থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। তাহলে কি বললাম? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ মানে কি সামান্য পরিবর্তন বা কিছুটা পরিবর্তন, তাই না? ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে। কি বাংলা ভাষায় এসেছে, তাই না? তাহলে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো কি বলতো? সেগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ, সেগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ। এখন আসো, এই অর্ধতৎসম শব্দ আমরা চিনব কি করে? এই অর্ধতৎসম শব্দ এখন আর বাংলা ভাষায় ব্যবহৃত হয় না, এজন্য এগুলোকে বলা হয় অব্যবহৃত বা অপরিচালিত শব্দ। কি বলা হয়? অব্যবহৃত বা অপরিচালিত শব্দ। তাহলে কি বললাম? অর্ধতৎসম শব্দ, তাই না? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো কি? সেগুলোই আমাদের অর্ধতৎসম শব্দ। আচ্ছা, এই অর্ধতৎসম শব্দগুলো এখন আর বাংলা ভাষায় ব্যবহৃত হয় না, এজন্য এগুলোকে বলা হয় তোমার অব্যবহৃত বা অপরিচালিত শব্দ, তাই না? অব্যবহৃত বা অপরিচালিত শব্দ। তাহলে এগুলোকে আমরা বলতে পারবো কি বলতো? অব্যবহৃত বা অপরিচালিত শব্দ। তার মানে কি এগুলো হচ্ছে অব্যবহৃত বা অপরিচালিত, মানে এখন আর ব্যবহার করা হয় না, সেগুলো হচ্ছে আমাদের অর্ধতৎসম শব্দ। যেমন ধরো, জ্যোৎস্না। আচ্ছা, আমরা কোনটা ব্যবহার করি বলো তো? জ্যোৎস্না ব্যবহার করি না জ্যোৎস্না? অবশ্যই জ্যোৎস্না। তার মানে জ্যোৎস্না থেকে আসছে কি জ্যোৎস্না। তার মানে এটা হচ্ছে আমাদের অব্যবহৃত বা অপ্রচলিত শব্দ, এজন্য এটা হচ্ছে আমাদের অর্ধতৎসম শব্দ। যেমন আরো কিছু আমি উদাহরণ দিচ্ছি। গৃহিণী, গৃহিণী থেকে কি? গিন্নি, তাই না? গৃহিণী থেকে গিন্নি। এই গৃহিণী শব্দটি কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? কিন্তু গিন্নি শব্দটি কি? এটা আমাদের অপরিচালিত বা অব্যবহৃত শব্দ, এজন্য জ্যোৎস্না, গিন্নি এগুলো আমাদের অর্ধ তৎসম শব্দ। আর এগুলো কি বলতো? এগুলো কিন্তু আমাদের তৎসম শব্দ। এরপর ধরো কৃষ্ণ। কৃষ্ণকে আমরা কি বলছি? কেষ্টা। কৃষ্ণকে কি বলছি? কেষ্টা। মানে কেষ্টা থেকে আসছে কি? কৃষ্ণ। কেষ্টা থেকে আসছে কৃষ্ণ। তারপরে যেমন ধরো শ্রাদ্ধ। শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে আমরা কি বলি? শ্রাদ্ধ। শ্রাদ্ধ থেকে কি বলি? শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ শব্দ থেকে আসছে কি? শ্রাদ্ধ শব্দটি। এই শ্রাদ্ধ শব্দটি কিন্তু আমাদের এখন আর ব্যবহার করা হয় না, আমরা ব্যবহার করি কি? শ্রাদ্ধ শব্দটি। তারপরে যেমন ধরো
কুৎসিত, কুৎসিত তাই না, কুৎসিত থেকে আসছে তোমার কুৎসিত, কি কুৎসিত। এই কুৎসিত শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, এটা কি আমাদের অব্যবহৃত বা অপরিচিত শব্দ। তার মানে যেগুলো আমাদের অব্যবহৃত বা অপরিচিত শব্দ সেগুলো কি আমাদের অর্ধতৎসম শব্দ। এখানে এগুলো সবই আমাদের কি অর্ধতৎসম শব্দ, অর্ধ তৎসম, ঠিক আছে, অর্ধতৎসম শব্দ। জ্যোৎস্না, গিন্নি, কেষ্টা, শ্রাদ্ধ, কুৎসিত, এগুলো সবই কি, এগুলো সবই আমাদের অর্ধতৎসম শব্দ। আচ্ছা, এরপরে আসি আমরা তদ্ভব শব্দ নিয়ে। এরপরে কি তদ্ভব শব্দ। তদ অর্থ কি তার, আর ভব অর্থ উৎপন্ন। তদ্ভব, তদ্ভবকে ভাঙলে কি ভাই, তদ্ভব, তদ অর্থ তার, আর ভব অর্থ কি উৎপন্ন, তাই না, উৎপন্ন। এই তদ্ভব শব্দটি হচ্ছে তোমার যে সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃতে, যে সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃত, কিন্তু এই শব্দটি তোমার সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে আসছে তদ্ভবে। তাহলে কি যে সকল শব্দের মূল পাওয়া যায় সংস্কৃত এবং কিন্তু বিবর্তনের মাধ্যমে, বিবর্তন মানে কি ধাপে ধাপে পরিবর্তন, তাই না, বিবর্তনের মাধ্যমে তোমার প্রাকৃতর মধ্য দিয়ে আসছে কি বাংলা ভাষায় বা তদ্ভবে, সেটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। সংজ্ঞাটা আমি একটু লিখে দিই। যে শব্দের মূল, যে শব্দের মূল পাওয়া যায়, পাওয়া যায় সংস্কৃতে, যে শব্দের মূল পাওয়া যায় কোথায়, সংস্কৃতে। তাহলে কি বললাম, যে শব্দের মূল পাওয়া যায় সংস্কৃত, তাই না, কিন্তু কিন্তু বিবর্তন হয়ে তোমার প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, কিন্তু বিবর্তন হয়ে, কিন্তু বিবর্তন হয়ে, বিবর্তন মানে কি পরিবর্তন, তাই না, কিন্তু বিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে। সেগুলো কি আমাদের, সেগুলো হচ্ছে আমাদের তদ্ভব শব্দ, সেগুলো কি তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দের আরেক নাম কি, খাঁটি বাংলা শব্দ। তাহলে কি বললাম, যে শব্দের মূল পাওয়া যায় সংস্কৃতে কিন্তু বিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষা এসেছে সেগুলো কি আমাদের তদ্ভব শব্দ। এবং এই তদ্ভব শব্দের আর এক নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। অনেকেই পরীক্ষা হলে গুলায় ফেলে তোমার এই দেশি শব্দের সঙ্গে খাঁটি বাংলা শব্দটা গুলায় ফেলে। যদি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ, নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ, দেখা যাচ্ছে ওখানে একটা দেশি শব্দ অপশনে আছে, অনেকে দেশি শব্দটাকে অপশনটাকে মেরে দিবে, কিন্তু ওটা হবে না। তোমার হচ্ছে খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দটাকে, ঠিক আছে। কেন খাঁটি বাংলা শব্দ বলা হয়, কারণ এই শব্দটি তোমার সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে আসছে প্রাকৃত, প্রাকৃত থেকে পরিবর্তন হয়ে আসছে তদ্ভবে, মানে পরিবর্তন হতে হতে একবার খাঁটি হতে হতে আসছে, এজন্য এটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ।
যেমন ধরো সব তৎসম, তাই না? তৎসম থেকে আসবে প্রাকৃত, প্রাকৃত থেকে হয়ে আসবে কোথায়? তদ্ভবে। প্রাকৃত থেকে তদ্ভব। তৎসম বা সংস্কৃত যেটাই বলি, তৎসম বা সংস্কৃত। আচ্ছা, এখানে সংস্কৃতটাই লিখলাম, অনেকে আবার কনফিউজড বোধ করতে পারো যে ভাইয়া সংজ্ঞার মধ্যে সংস্কৃত বললেন, এখানে লিখলাম তৎসম। আসলে তৎসম শব্দগুলো তো সংস্কৃত, তাই না? তাহলে কি বললাম? সংস্কৃত থেকে আসবে প্রাকৃত, প্রাকৃত থেকে আসবে কোথায় বলো? তদ্ভবে। সেগুলো হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। তাহলে কি বললাম? যেমন ধরো তোমার চন্দ্র, চন্দ্র কি তৎসম শব্দ না? বা সংস্কৃত শব্দ। চন্দ্র থেকে আসছে কি? চাঁদ, সরি চন্দ্র। চন্দ্র থেকে কি? চন্দ্র। চন্দ্র থেকে কি? চাঁদ। যেমন ধরো হস্ত, হস্ত থেকে হত্থ। হস্ত থেকে কি? হত্ত। হত্ত থেকে কি? হাত। তারপর ধরো দুগ্ধ, দুগ্ধ থেকে দুধ। দুধ থেকে কি? দুধ। তারপর ধরো কর্মকার, কর্মকার থেকে কি? কর্ম আর, তাই না? কর্মকার থেকে কর্ম আর, কর্ম আর থেকে কামার। এগুলো সবগুলো দেখো তো সংস্কৃত থেকে আসছে প্রাকৃত, প্রাকৃত থেকে হয়ে আসছে কি? তদ্ভব। মানে খাঁটি হতে হতে আসছে, এজন্য এই তদ্ভব শব্দকে গুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। তারপরে যেমন ধরো মৎস্য, মৎস্য থেকে কি? মৎস্য, তাই না? মৎস্য থেকে মাছ, মৎস্য থেকে কি? মাছ। মৎস্য থেকে মৎস্য, মৎস্য থেকে মাছ। তার মানে কি সংস্কৃত থেকে আসবে প্রাকৃত, প্রাকৃত থেকে তারপরে কি? তদ্ভবে আসছে, জন্য এগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। আচ্ছা, এরপরে দেশি শব্দ, তাই না? তৎসম শিখলাম, তদ্ভব শিখলাম, তৎসম, অর্ধ তৎসম, একটা কি? তদ্ভব শিখলাম। এরপর আছে দেশি শব্দ। দেশি শব্দের পরে আছে বিদেশি শব্দ। দেশি শব্দ, দেশি শব্দ। এই দেশি শব্দটি তোমার 9, 10-এর বাংলা ব্যাকরণ বই দেখবা, ওখানে তোমার প্রায় 11টির মতো দেশি শব্দ দেওয়া আছে। কিন্তু এই 11টি জানলে আমাদের যথেষ্ট নয়, 11টির বাইরেও প্রশ্ন করতে পারে। এজন্য আমাদেরকে এর বেশিও জানতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে প্রায় 50 থেকে 60টি দেশি শব্দ শেখাবো, এবং 50 থেকে 60টি, তোমার 11টি শব্দ মুখস্থ করতে যতটুকু সময় না লাগবে, এই 50 থেকে 60টি শব্দ মুখস্থ করতে তার কম সময়ের মধ্যেই তুমি চাইলে হয়ে যাবে। কিন্তু গল্পটা তোমাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখনও যারা আমরা ক্লাসগুলো শেয়ার করি নাই, নিজ নিজ টাইমলাইনে ক্লাসগুলো শেয়ার করি, এবং যে সমস্ত বন্ধুরা এখনও ক্লাসগুলো দেখতে পারছে না তাদেরকে আমরা মেনশন করি। আচ্ছা, তাহলে কি বললাম? দেশি শব্দ, তাই না? একটা গল্পের মাধ্যমে আমরা 50 থেকে 60টি দেশি শব্দ মুখস্থ করবো, ঠিক আছে? এই গল্পটাকে আমরা ভাগ করেছি 4 ভাগে। গল্পটাকে ভাগ করেছি 4 ভাগে। এই গল্পের নায়ক হচ্ছে আমাদের খোকা। নায়ক কি? খোকা।
একটা ছেলের নাম মনে করো খোকা। হ্যাঁ, সেই খোকা এখন বিয়ে করতে যাবে এবং তার এই বিয়ের গল্পটাকে আমরা 4টা অংশে ভাগ করেছি। 4টা অংশ আছে তোমার। প্রথম অংশ হচ্ছে খোকা বিয়ে করতে যাচ্ছে। প্রথম অংশ কি? খোকা বিয়ে করতে যাচ্ছে। দ্বিতীয় অংশ হচ্ছে খোকার জন্য বিয়ে বাড়িতে কেমন আয়োজন চলছে। খোকার জন্য বিয়ে বাড়িতে কেমন আয়োজন চলছে। আর তৃতীয় অংশ হচ্ছে খোকার খোকার দাম্পত্য জীবন কেমন চলছে। তৃতীয় অংশ কি? খোকার দাম্পত্য জীবন কেমন চলছে। আর চতুর্থ অংশ হচ্ছে খোকার ভবিষ্যৎ প্রোডাক্ট, মানে ছেলে সন্তান নিয়ে খোকা কেমন দিন যাপন করেছে, ঠিক আছে, খোকার ভবিষ্যৎ প্রোডাক্ট। তাহলে এই গল্পে আমরা এই 4টি অংশকে ভাগ করছি। তাহলে 4টা অংশ কি বললাম? প্রথম অংশ খোকা বিয়ে করতে যাচ্ছে, দ্বিতীয় অংশে খোকার জন্য বিবাহিত কেমন আয়োজন চলছে, তৃতীয় অংশ খোকার দাম্পত্য জীবন, চতুর্থ অংশ খোকার ভবিষ্যৎ প্রোডাক্ট। এই 4টা অংশকে আমরা গল্পের ভাগ করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? গল্পের প্রথম পর্ব বা প্রথম অংশে কি বললাম? খোকা বিয়ে করতে যাচ্ছে। খোকা বিয়ে করতে যাচ্ছে। তাহলে এটাকে দিলাম আমরা প্রথম পর্ব, ঠিক আছে। এটাকে দিলাম গল্পের প্রথম পর্ব। আমাদের এই গল্পের নায়কের নাম কি বললাম? খোকা। আর খোকা মনে করে একটা ভালো একটা চাকরি করে এবং ভালো একটা স্যালারি। তবে তার ইচ্ছা হয়েছে সে গ্রামে বিয়ে করবে। সে গ্রামে বিয়ে করবে। আচ্ছা, গ্রামকে তোমার গ্রামের ভাষায় কি বলে? সাধারণত গঞ্জ বলে। কি বলে? গঞ্জ বলে। তাহলে খোকা বিয়ে করতে যাচ্ছে গঞ্জে। খোকা বিয়ে করতে যাচ্ছে কোথায়? গঞ্জে। খোকা বিয়ে করতে যাচ্ছে গঞ্জে। মাথায় দিয়ে কি? টোপর। খোকা বিয়ে করতে যাচ্ছে গঞ্জে, মাথায় দিয়ে টোপর, আর পরনে আছে কি? ধুতি। মাথায় দিয়ে কি? মাথায় দিয়ে টোপর, আর পরনে কি আছে? ধুতি। তাহলে খোকা বিয়ে করতে যাচ্ছে গঞ্জে, মাথায় দিয়ে টোপর, পরনে আছে কি বলো? পরনে আছে ধুতি, তাই না? আচ্ছা, খোকা যেহেতু বিয়ে করে, আমরা আগেই বলছি খোকার অনেক টাকা স্যালারি, তাই না? তাহলে খোকা অবশ্যই তার বউয়ের জন্য, অর্থাৎ আমাদের ভাবির জন্য ভালো একটা কিছু নিয়ে যেতে হবে, তাই না? তাহলে এই ভাবির জন্য খোকা কি নিয়ে যাবে? ভাবির জন্য খোকা আছে একটা মালা নিয়ে যাচ্ছে। তাহলে মালাটা কিসে হবে বলো তো? ফুলের মালা হবে না? ফুলের মালা হবে না, যেহেতু তার অনেক স্যালারি, অবশ্যই মুক্তার মালা হতে হবে, দামি কিছু হতে হবে, তাই না? তাহলে খোকা বউয়ের জন্য নিয়ে যাচ্ছে কিসের মালা বলো তো? মুক্তার মালা। বইয়ের জন্য নিয়ে যাচ্ছে মুক্তার মালা। আচ্ছা বলো তো, এই মুক্তাটা আসে কোথা থেকে? মুক্তাটা আসে কোথা থেকে? এই মুক্তাটা আসে তোমার ঝিনুক থেকে। কোথা থেকে? ঝিনুক থেকে। মুক্তাটা আসে কোথা থেকে? ঝিনুক থেকে। তাহলে মুক্তা, ঝিনুক, এগুলো সবগুলো কি আমাদের বলো তো? এগুলো সবগুলো হচ্ছে কিন্তু আমাদের দেশি শব্দ। এগুলো সবগুলো কি? দেশি শব্দ। আচ্ছা, খোকা যেহেতু গ্রামে বিয়ে করতে যাচ্ছে, গ্রামে তো তোমার হচ্ছে ব্যান্ড পার্টি এগুলো থাকবে না, ডিজে পার্টি এগুলো থাকবে না, তাই না? তাহলে কি? খোকা বিয়ে করতে যাচ্ছে, তাহলে অবশ্যই ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। কি বলো তো? ঢোল। কি বাজাতে বাজাতে যাচ্ছে? ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। আর যেহেতু গ্রামের বিয়ে করতে হলে অবশ্যই তোমার কি একটা গ্রামের নদী থাকতে হবে, তাই না? আর নদীটা আমাদের কি পার হতে হবে, এবং পার হওয়ার জন্য আমাদের অবশ্যই কি নৌকা ব্যবহার করতে হবে। তো নৌকাটা কেমন নৌকা বলো তো? নৌকাটা হচ্ছে আমাদের ডিঙি নৌকা। কেমন নৌকা? ডিঙি নৌকা। এবং ডিঙি নৌকাটা ছিল কেমন? ডিঙি নৌকাটা ছিল হচ্ছে তোমার পাল তোলা। ডিঙি নৌকাটা ছিল কেমন? পাল তোলা। তাহলে খোকা বিয়ে করতে আসছে ডিঙি নৌকা করে, এবং ডিঙি নৌকাটা ছিল হচ্ছে পালতোলা। ডিঙি নৌকাটা কি ছিল বলো? পালতোলা। এবং এই খোকার সঙ্গে আমাদের খোকার বোন ছিল খুকি। খোকার বোন ছিল খুকি। খোকার বোন কে ছিল? খুকি। আচ্ছা, তাহলে কি বললাম? খোকা বিয়ে করতে যাচ্ছে গঞ্জে, মাথায় দিয়ে টোপর, পরনে আছে ধুতি, বইয়ের জন্য নিয়ে যাচ্ছে কিসের মালা? মুক্তার মালা। মুক্তা কোথা থেকে আসে? ঝিনুক থেকে। কি বাজাতে বাজাতে যাচ্ছে? ঢোল বাজাতে যাচ্ছে। এবং যেহেতু নদী পথে কিভাবে যাবে? ডিঙি নৌকায়। ডিঙি নৌকাটা কেমন? পাল তোলা।
এবং সাথে কে ছিল? খোকার বোন খুকি। আচ্ছা, এখন আমরা আসো একটু ভাবির পরিচয়টা দিই। আমরা একটু আমাদের যে ভাবি আছে সে ভাবির পরিচয়টা দিই। আমাদের ভাবিটা ছিল কচি। ভাবিটা কি ছিল বলো তো? কচি। মানে কি বয়স একটু কম, এজন্য আমরা কি বললাম? কচি। ভাবিটা দেখতে কেমন? কচি। আমাদের ভাবির বয়স ছিল আবার 20। বয়স কত? 20। ভাবি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। তার চোখগুলো তার কেমন? টানা টানা? না, চোখগুলো টানা টানা না, চোখগুলো তার ডাগর ডাগর। চোখগুলো তার কেমন? ডাগর ডাগর। তো ভাবির আবার লম্বা চুল ছিল, তাহলে এজন্য আমরা বলছি লম্বা চুলের খোপাওয়ালা। লম্বা চুলের কি? খোপাওয়ালা। এই খোপা শব্দটিও আমাদের দেশি শব্দ। তাহলে কি? ভাবে লম্বা চুলের খোপাওয়ালা। এবং তার নাকে ছিল নথ পরা। নাকে কি ছিল? নথ পরা। নাকে কি ছিল? নথ পরা। এবং তার মুখটা ছিল খ্যামটাওয়ালি। মুখটা কি ছিল? খ্যামটাওয়ালি। খ্যামটা। এই খ্যামটা শব্দটিও আমাদের কি বলতো? দেশি শব্দ। তাহলে কি বললাম? ভাবি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। চোখগুলো তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তাহার নথ পড়া, মুখটি তাহার খ্যামটাওয়ালি। ভাবির নাম কি ছিল? ভাবির নাম ছিল ডাব। ভাবির নাম আমরা দিয়েছি ডাব। ভাবির নাম কি দিয়েছি? ডাব। আমাদের ভাবির নাম দিয়েছে ডাব। তাহলে কি বললাম? আচ্ছা, অনেকে বলছে পুরো গল্পটা আর একবার বলতে। আচ্ছা, আমি তো উপরে মুছে দিয়েছি, তারপর আমি গল্পটা আর একবার বলছি, ঠিক আছে? তোমরা জাস্ট এগুলো খাতায় লিখবা আর গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবা। তারপরে তোমরা নিজেরাই গল্পটা বলতে পারবা। গল্পটা পুরোটা ওইভাবে লেখার দরকার নেই। আর পুরোটা আমি লিখলে সময় পাবো না, ঠিক আছে? গল্পের আমি প্রথমে কি বলছিলাম? খোকা বিয়ে করতে আছে কোথায়? গঞ্জে। মাথায় দিয়ে টোপর, পরনে আছে ধুতি, সঙ্গে নিয়ে যাচ্ছে বইয়ের জন্য মুক্তামালা। মুক্তা আসে কোথা থেকে? ঝিনুক থেকে। এবং কি বাজতে বাজতে যাচ্ছে? ঢোল বাজতে বাজতে যাচ্ছে। এবং তোমার হচ্ছে সামনে নদী। নদী পার হতে আমাদের কি লাগবে? নৌকা। কেমন নৌকা? ডিঙি নৌকা। ডিঙি নৌকাটা কেমন ছিল? পালতোলা। এবং সঙ্গে যাচ্ছে খোকার বোন খুকি। এরপরে কি বললাম? আমাদের ভাবির পরিচয়টা দিলাম। ভাবি কি দেখতে কেমন? কচি। বয়স কত? 20। চোখগুলো তার ডাগর ডাগর, লম্বা চুলে খোপাওয়ালা, মুখটি তাহার নাকে তাহার নথ পড়া, মুখটি তাহার খেমটাওয়ালি। ভাবির নাম কি দিলাম? ডাব। ভাবির নাম হচ্ছে ডাব। সবাই সবার কি এটা লেখা হয়েছে? লেখা হলে ডান লিখো। এটা যদি লেখা হয়ে থাকে ডান লিখো। সবার যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখো। আচ্ছা, খ্যামটা। অনেকেই আমাকে প্রশ্ন করছে, ভাই খ্যামটা কি? হ্যাঁ, ঘোমটাও দেশি শব্দ। এই ঘোমটা শব্দটা আমরা পরে লিখবো। অনেকে ভাবছে ভাইয়া মনে হয় ঘোমটা লিখতে যায় খ্যামটা লিখছে। আসলে ভাই বিষয়টা সেরকম না। খ্যামটা শব্দটি আলাদা আর ঘোমটা শব্দটি আলাদা, ঠিক আছে? খ্যামটা বলতে মানে হচ্ছে, তোমাদেরকে কিভাবে বোঝাবো? যেমন ধরো, এভাবে আমরা বলি না, এটা হচ্ছে তোমাদের খ্যামটা। মানে মুখ বাঁকা করা বা ভেংসি করা যেটাকে বলে, এটা হচ্ছে আমাদের খ্যামটা, ঠিক আছে? এটা হচ্ছে খ্যামটা। এই খ্যামটা শব্দটি আমাদের দেশি শব্দ। আর সবার লেখা হয়েছে? আসলে ভাবির নামটা এরকম কেন? আর ভাবির, এটা তো আমাদের গল্প, তাই না? এরকম কেন এখানে কেন? প্রশ্নের উত্তর কি দেবো? কারণ গল্পটাকে আমাদের মেলানোর জন্য আমরা মানে অবাঞ্ছিত নাম ব্যবহার করতে পারি, তাই না? গল্পটাকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য। নামটা অনেকের পছন্দ হয়নি, ভাবির নাম ডাব হবে কেন? ভাবির নাম একটু ভালো কিছু হতে পারতো। তাহলে বিষয়টা ঠিক তেমন না। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম পর্বটা একটু মুছে দিলাম। এখন আসো দ্বিতীয় পর্বে। আচ্ছা, দ্বিতীয় পর্বে বলো তো কি বলছিলাম আমরা? প্রথম পর্বে বলছিলাম কি? খোকা বিয়ে করতে যাচ্ছে। দ্বিতীয় পর্বে কি বলছিলাম মনে আছে? দ্বিতীয় পর্বে বলছিলাম বিয়ে বাড়িতে খোকার জন্য কেমন আয়োজন চলছে। বিয়ে বাড়িতে খোকার জন্য কেমন আয়োজন চলছে।
তাহলে কি বললাম, দ্বিতীয় পর্বে কি বলছি, বিয়ে বাড়িতে খোকার জন্য কেমন আয়োজন চলছে। আচ্ছা, এই খোকা যে বিয়ে করতে যাচ্ছে, তাই না, এই খবর শুনে, কি শুনে, খবর শুনে, খবর শুনে কি করা হচ্ছে, ধান বানা হচ্ছে। কি করা হচ্ছে, ধান বানা হচ্ছে। ধান বানা হচ্ছে কোথায় বলো তো, ঢেকিতে। কোথায়, ঢেকিতে। তাহলে খবর শুনে কি করা হচ্ছে, ধান বানা হচ্ছে। ধান বানা হচ্ছে কোথায়, ঢেকিতে। আচ্ছা, ঢেকিতে ধান ভেনে তোমার হচ্ছে চালা হবে কি দিয়ে বলো তো, কুলা দিয়ে। চালা হবে কি দিয়ে, কুলা দিয়ে। আচ্ছা, কুলা দিয়ে চলে তোমার কি করা হবে, কুলা দিয়ে চলে কি করা হবে, পিঠা বানানো হবে। কি করা হবে, পিঠা বানানো হবে। তো খোকার এই পিঠার সঙ্গে আর একটা প্রিয় খাবার আছে, সেটা হচ্ছে কি, মুড়ি। সেটা কি, মুড়ি। তাহলে পিঠা, মুড়ি, এগুলো সবই আমাদের কি, দেশি শব্দ। সবগুলো কি দেশি শব্দ। তাহলে কি বললাম, খবর শুনে কি করা হচ্ছে, ধান বানা হচ্ছে। ধান বানা হচ্ছে কোথায়, ঢেকিতে। ঢেকিতে ধান বেনে চালা হবে কি দিয়ে, কুলা দিয়ে। কুলা দিয়ে চলে কি বানানো হবে, পিঠা। খোকার আর একটা প্রিয় খাবার কি, মুড়ি। আচ্ছা, এতগুলো সবগুলো রান্না করা হবে কিসে বলো তো, হাঁড়ি পাতিলে। অবশ্যই হাঁড়ি পাতিলে। তাহলে এগুলো এগুলো সব রান্না করা হবে কিসে, হাঁড়ি পাতিলে। আচ্ছা, হাঁড়ি পাতিল তোমার বসানো হবে কিসে বলো তো, চুলায়, তাই না, চুলায়। হাঁড়ি পাতিল বসানো হবে কোথায়, চুলায়। চুলায় হাঁড়ি পাতিল বসায়ে তোমার হচ্ছে কি ব্যবহার করে, আগুন ধরানোর জন্য কি ব্যবহার করা হবে। যেহেতু গ্রামের বিয়ে, অবশ্যই তোমার গ্যাস বা রাইস কুকার, এখন অবশ্যই মোটামুটি গ্রাম অঞ্চলে, মানে প্রত্যন্ত অঞ্চলেও তোমার গ্যাস এবং রাইস কুকার এগুলো ব্যবহৃত হয়। তবে আমরা এই গল্পটা মন করছি অনেক আগে, ঠিক আছে। তাহলে কি বললাম, চুলা। চুলায় সাধারণত কি ব্যবহার করা হয় বলো তো, খড়। কি ব্যবহার করে, খড়। ধানের উচ্ছিষ্ট অংশকে কি বলে, তোমার খড় বলে, ঠিক আছে। তাহলে চুলায় কি ব্যবহার করা হচ্ছে আগুন ধরানোর জন্য, খড়। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো। ভাবির কোনো ভাই নাই, আর ভাবির ভাই দেখে তোমাদের লাভ নাই ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বললাম, খবর শুনে ধান বানা হচ্ছে ঢেকিতে। ঢেকিতে ধান মানে চালাবে কুলা দিয়ে। কুলা দিয়ে চলে পিঠা বানানো হবে। এবং খোকার একটা প্রিয় খাবার মুড়ি। এবং এগুলো সবই তোমার কি, হাঁড়ি পাতিলে রান্না করা হবে। রান্না বসানো হবে চুলায়। এবং কি, চুলায় ব্যবহার করা হবে খড়। খোকার আর একটা তোমার হচ্ছে দুইটা মাছ প্রিয়, ট্যাংরা মাছ আর কাতল মাছ। ট্যাংরা মাছ আর একটা কি, কাতল মাছ। এই ট্যাংরা মাছ আর কাতল মাছ ধরা হয়েছে তোমার কোচ দিয়ে। ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। তাহলে কি বললাম, খোকার দুইটা মাছ, ট্যাংরা মাছ আর একটা কি, কাতল মাছ। ট্যাংরা মাছ আর একটা কি, কাতল মাছ। এবং এগুলো ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। আর কোচ দিয়ে ধরে তোমার কাটা হবে কি দিয়ে বলো তো, বটি দিয়ে। কি দিয়ে কাটা হবে, বটি। আচ্ছা, বটি দিয়ে কেটে এগুলো সবকিছু তো রান্না আছে। এতগুলো আয়োজন করা আছে কিসের জন্য, কার জন্য, খোকার জন্য। খোকার কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। বলো তো কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। তাহলে এটা গেল আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। আমি গল্পের দ্বিতীয় পর্বটা সবার যদি লেখা হয়ে থাকে, আমি আরেকবার। তাহলে কি বললাম, গল্পের দ্বিতীয় পর্ব কি বললাম, খবর শুনে। কি শুনে, খবর শুনে কি করা হচ্ছে, ধান বানা হচ্ছে। ধান বানা হচ্ছে কোথায়, ঢেকিতে। ঢেকিতে ধান মানে চালা হবে কি দিয়ে, কুলা দিয়ে। কুলা দিয়ে কি বানানো হবে, পিঠা। এবং খোকার একটা প্রিয় খাবার হচ্ছে মুড়ি। এবং এগুলো সবকিছু রান্না করা হবে কোথায়, হাঁড়ি পাতিলে। এবং হাঁড়ি পাতিল বসানো হবে কোথায়, চুলায়। এবং চুলায় ইউজ করা হবে তোমার, ব্যবহার করা হবে খড়। চুলায় কি ব্যবহার করা হবে, খড়। খোকার আর দুইটা মাছ প্রিয়, ট্যাংরা মাছ আর একটা কি, কাতল মাছ। এগুলো ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। এগুলো ধরা হয়েছে কোচ দিয়ে। এবং কোচ দিয়ে ধরে তোমার কাটা হবে কি দিয়ে বলো তো, বটি দিয়ে। আর সমস্ত আয়োজনে একমাত্র খোকার পেট ভরানোর জন্য। একমাত্র কি, খোকার পেট ভরানোর জন্য। এটা গেল আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। এখন আসো আমরা গল্পের তৃতীয় পর্ব জানো। তৃতীয় পর্বে কি বলছিলাম বলতো, তৃতীয় পর্বে কি বলছিলাম।
হ্যাঁ, অনেকে বলছে কোচ কি ভাইয়া? কোচ বলছিলাম, কোচ হচ্ছে তোমার মাছ ধরার এক ধরনের যন্ত্র, ঠিক আছে? তাহলে এখন আমরা শিখবো গল্পের তৃতীয় পর্ব, তাই না? তৃতীয় পর্বে কি বলছিলাম? তৃতীয় পর্বে বলছিলাম খোকার দাম্পত্য জীবন কেমন চলছে। খোকার দাম্পত্য জীবন কি কেমন চলছে? আচ্ছা, খোকা বিয়ের 20 দিন পর, কতদিন পর? 20 দিন পর, বিয়ের 20 দিন পর খোকা একদিন গেল হাটে। কোথায় গেল? হাটে। হাটে গেল কিসের জন্য বলো তো? যেহেতু নতুন বউ, আর বউয়ের জন্য কি আনতে গেছে খোকা? 20 দিন পর হাটে গেছে তোমার টক তেঁতুল আর জলপাই আনতে। টক তেঁতুল আর জলপাই আনতে। তোমরা হয়তো ভাবছো এমন কি হলো বিয়ের 20 দিন পর যে টক তেঁতুল আর জলপাই খাওয়া লাগবে, তাই না? তাহলে কি বললাম? বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে কি জন্য? টক তেঁতুল আর জলপাই আনতে। এই নিয়ে ধরো গ্রামের মানুষের মধ্যে একটা কানাকানি সৃষ্টি হয়ে গেল যে এমন কি হলো যে বিয়ের 20 দিন পরে খোকার বউকে টক তেঁতুল এবং জলপাই খাওয়া লাগবে। তো তখন গ্রামের লোকজন ভাবিকে দেখতে গেল, আমাদের এই ভাবিকে কি দেখতে গেল। তাহলে কি বললাম? ভাবিকে দেখতে গেল, তাই না? আমাদের এই ভাবিটা ছিল আবার হচ্ছে ঘোমটা দিয়ে। কেমন ছিল? ঘোমটা দিয়ে। তাহলে কি বললাম? বিয়ের 20 দিন পর খোকা কোথায় গেল? হাটে গেল কি আনতে? টক তেঁতুল আর হচ্ছে জলপাই। এই নিয়ে ধরো গ্রামের লোকজনের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল, কি হলো বিয়ের 20 দিন পরে খোকার বউয়ের টক তেঁতুল এবং জলপাই খাওয়া লাগবে। এজন্য সবাই গেল কোথায়? ভাবিকে দেখতে। ভাবি কেমন ছিল? ঘোমটা দিয়ে, তাই না? ভাবি ঘোমটা দিয়ে বসেছিল তোমার মাচার উপরে। কোথায়? মাচার উপরে। এই মাচাটা ছিল তোমার হচ্ছে ঝাউ গাছের নিচে। মাচাটা কোথায় ছিল বলো তো? ঝাউ গাছের নিচে। আর যেহেতু মাচাটা তোমার ঝাউ গাছের নিচে আছে, তাহলে খোকার বউ অবশ্যই নামাজ থেকে নেমে আসবে যখন গ্রামের লোকজন দেখতে আসছে, তাই না? আর নামার জন্য কি ব্যবহার করে বলো তো? মই। তাহলে মই দিয়ে সে নেমে আসছে। মই দিয়ে কি নেমে আসছে? নেমে দাঁড়িয়ে আছে কোথায়? মাঠে। মই দিয়ে নেমে দাঁড়িয়ে আছে সে মাঠে। মাঠে দাঁড়িয়ে তার হাতে আছে তোমার লাঠি ঝাঁটা, ঠিক আছে? হাতে আছে কি? লাঠি ঝাঁটা। তাহলে কি বললাম? বিয়ের 20 দিন পর খোকা গেল একদিন হাটে টক তেঁতুল আর জলপাই আনতে। এই নিয়ে ধরো গ্রামের লোকজনের মধ্যে একটা কানাকানি সৃষ্টি হয়ে গেল যে খোকার বোর 20 দিনে কি হলো যে টক তেঁতুল এবং জলপাই খাওয়া লাগবে। এজন্য সবাই গেল ভাবিকে দেখতে। ভাবি কেমন ছিল? ঘোমটা দিয়ে। ঘোমটা দিয়ে কোথায় ছিল? মাচার উপর বসেছিল। মাচাটা ছিল ঝাউ গাছের নিচে, এবং ঝাউ গাছের নিচ থেকে তোমার মাচা থেকে নেমে আসতে কি ব্যবহার করছে? মই। মই দিয়ে নেমে দাঁড়িয়ে আছে কোথায়? মাঠে। মাঠে দাঁড়িয়ে হাতে কি আছে? লাঠি এবং ঝাঁটা। লাঠি এবং কি ঝাঁটা। আচ্ছা, ভাবিটা আমাদের দেখতে কেমন? অবশ্যই একটু জানতে ইচ্ছা করে না ভাবিটা আমাদের দেখতে কেমন? অবশ্যই। তাহলে ভাবির দেখতে কেমন সেটা বলি। আমাদের ভাবিটা দেখতে কয়লার মতো সুন্দরী। কেমন? কয়লার মতো সুন্দরী। আমাদের ভাবিটা হচ্ছে কয়লার মতো সুন্দরী, ঠিক আছে? আমাদের ভাবিটা দেখতে কয়লার মতো সুন্দরী। তাহলে এটা গেল আমাদের দেশি শব্দের তৃতীয় পর্ব। দেশি শব্দের কি? তৃতীয় পর্ব। তাহলে কি বললাম? আমাদের ভাবিটা দেখতে কয়লার মতো সুন্দরী। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব পর্যন্ত যে আমি যতটুকু পড়ালাম এটুকুকে ক্লিয়ারলি বুঝতে পারছো? আর বিশেষ করে তৃতীয় পর্বটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো? আমি কিন্তু মুছে দেবো। আর সবার কি লেখা হয়েছে? লেখা হলে ডান লিখো, লেখা হলে ডান লিখো সবাই।
তোমাদের যদি লেখা হয়ে থাকে ডান লিখো। আচ্ছা লেখা হয়েছে নাকি সবার? লেখা হলে সবাই ডান লিখো। ওকে ডান। আচ্ছা এবার গল্পের বাকি অংশটুকু, বাকি অংশ মানে চতুর্থ পর্ব, তাই না? গল্পটাকে আমরা তো 4 ভাগে ভাগ করেছিলাম, 4টা পর্বে। এবার আমরা কি চতুর্থ পর্ব শিখব। চতুর্থ পর্ব, চতুর্থ পর্বে কি বলছিলাম? খোকার ভবিষ্যৎ প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, তাই না? খোকার ভবিষ্যৎ প্রোডাক্ট। তাহলে খোকা একদিন বসে আছে তোমার চাঙ্গা হয়ে চঙ্গার ওপর, বিয়ের কত বছর পর? 20 বছর পর। বিয়ের 20 বছর পর খোকা একদিন বসে আছে চাঙ্গা হয়ে। চাঙ্গা হয়ে বসে আছে কিসের উপর বলো তো? চঙ্গার উপর। চঙ্গার উপর বসে আছে চাটাই বিছায়ে। চাঙ্গা, তাহলে বিয়ের 20 বছর পর চাঙ্গা হয়ে বসে, চাঙ্গা হয়ে চঙ্গার উপর বসে আছে চাটাই বিছায়ে। তাহলে কি চাটাই বিছায়ে, তাই না? এই চঙ্গাটা ছিল আবার তোমার জারুল গাছের তৈরি। চঙ্গাটা কি? জারুল গাছের। জারুল গাছ এটাও কিন্তু আমাদের দেশি শব্দ, ঠিক আছে? তাহলে চঙ্গাটা ছিল আমাদের জারুল গাছের। তাহলে বিয়ের 20 বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে বসে আছে চঙ্গার উপর, চঙ্গার উপর বসে আছে চাটাই বিছাইয়ে। তোমার চঙ্গাটা ছিল জারুল গাছের। তো খোকা বসে তোমার চিংড়ি মাছের ঝোল খাচ্ছে। কি খাচ্ছে? চিংড়ি মাছের ঝোল। তাহলে চিংড়ি শব্দটি আমাদের দেশি শব্দ, ঠিক আছে? চিংড়ি মাছে কি খাচ্ছে বলো তো? ঝোল খাচ্ছে। চিংড়ি মাছে কি খাচ্ছে? ঝোল খাচ্ছে। এই চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়েছে তোমার লাউ এবং ঝিঙা দিয়ে। লাউ এবং ঝিঙা। তাহলে চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়েছে কি দিয়ে? লাউ এবং ঝিঙা দিয়ে। তাহলে কি বললাম? বিয়ের 20 বছর পর খোকা চাঙ্গা হয়ে বসে আছে চঙ্গার উপরে। চঙ্গার উপর তোমার চাটাই বিছাই বসে আছে। চঙ্গাটা ছিল জারুল গাছের এবং খোকার চিংড়ি মাছের ঝোল খাচ্ছে। চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়েছে লাউ এবং ঝিঙা দিয়ে। তাহলে কি বললাম? তাহলে লাউ এবং ঝিঙার দেখা আছে, তাই না? তো পাশে আমাদের ভাতিজা, পাশে কি আমাদের ভাতিজা, ভাতিজা বসে আছে জামা কামড়ে। কি? জামা কামড়ে বসে আছে। পাশে আমাদের ভাতিজা জামা কামড়ে বসে আছে। আচ্ছা আমরা একটু ভাতিজার পরিচয়টা দিই, তাই না? ভাতিজার পরিচয় দিই। আমাদের ভাতিজা দেখতে কেমন? মোটা, কালো। আমাদের ভাতিজা দেখতে মোটা, কালো, টাক। মোটা, কালো, টাক, বানরের মতো ছাও। বানরের মতো কি? ছাও। বানরের মতো কি? ছাও। আমাদের ভাতিজা দেখতে কেমন? মোটা, কালো, টাক, বানরের মতো ছাও। এবং সে পাশে ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়াচ্ছে। ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়াচ্ছে। তাহলে এই যে ডিগবাজি এবং হচ্ছে কি ঘুড়ি, এটা হচ্ছে আমাদের দেশি শব্দ, ঠিক আছে? তাহলে কি বললাম? বিয়ের 20 বছর পরে, বিয়ের 20 বছর পরে খোকা একদিন চাঙ্গা হয়ে বসে আছে চঙ্গার উপর। চঙ্গার উপর চাটাই বিছাই বসে আছে। চঙ্গাটা ছিল জারুল গাছের এবং চিংড়ি মাছের ঝোল খাচ্ছে। চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়েছে তোমার লাউ এবং ঝিঙা দিয়ে। পাশে আমাদের কি ভাতিজা বসে আছে জামা কামড়ে। জামা কামড়ে। আমাদের ভাতিজারা দেখতে কেমন? মোটা, কালো, টাক, বানরের মতো ছাও এবং পাশে কি ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়াচ্ছে। ডিগবাজি দিতে দিতে
ঘুড়ি উড়াচ্ছে, ঠিক আছে? এগুলো সবগুলো কি আমাদের বলো তো দেশি শব্দ, সবগুলো কি দেশি শব্দ। এখন যদি তুমি এই 4টা পর্বের দেশি শব্দগুলো তুমি কাউন্ট করো, দেখবা তোমার 50 থেকে 60টি তোমার দেশি শব্দ পাবে, ঠিক আছে? এই গল্পের মাধ্যমে তুমি কিন্তু এভাবে সহজে মনে রাখতে পারবে। আর আমি তোমাদের প্রত্যেককে বলছি টাইমলাইনে এই ভিডিওটা শেয়ার দিতে। কি জন্য বলছি? কারণ আজকে তুমি এই গল্পটা হয়তো ভুলে গেলে পরবর্তীতে কিন্তু গল্পটি তুমি আবার দেখতে পাবে, ঠিক আছে? আর আমার টাইমলাইনেও অবশ্যই ভিডিওটা থাকবে এবং গ্রুপেও থাকবে, তুমি বারবার দেখে গল্পটা মনে রাখতে পারবে। ওকে, আমাদের তাহলে দেশি শব্দটা কিন্তু এখানে শেষ হলো। দেশি শব্দটা কি এখানেই শেষ হলো। আর সবার কি লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? ছাও মানে কি? ছাও বোঝো না? ছাও বলতে তোমার হচ্ছে সাধারণত ছাও ব্যবহার করা হয় মুরগির বাচ্চার ক্ষেত্রে। মুরগির ছাও বলি না আমরা, মুরগির ছাও, পাখির ছাও বা পাখির ছানা বলি। এই এটা হচ্ছে তোমার ছাও, অর্থাৎ বাচ্চা। আর তোমাদেরকে লেখা হয়েছে? না ভাই, মতো হবে না, মতো হবে না। আমি কোথাও মতো লিখছি নাকি? আর যদি মতো লিখে থাকি, মতোটা হবে না, মতোটা দেশি শব্দ না। ওকে, ডান। যাই হোক, এখানে কিন্তু 50 থেকে 60টির মতো তুমি দেশি শব্দ পেয়েছো। বইতে তোমার 11টি আছে, ওই 11টির বাইরেও আমাদেরকে কিন্তু এগুলো জানতে হবে। আচ্ছা, এখন আসো, তোমার বইয়ে দেখবে এই 20। 20 মানে কি বলো তো? 20, তাই না? আর বলে 20 টাকা বা 20 টাকা। 20। তারপর তোমার আছে পেট, আর একটা কি চুলা। পেট আর একটা কি চুলা। এগুলো তো আমরা দেশি শব্দের মধ্যে পড়ছি পড়ছি না? 20 শব্দটি তো সম্ভবত 3বার ব্যবহার করছি 20 শব্দটা। তারপরে কি পেট বলছি, পেট বলছি খোকার পেট ভরানোর জন্য সমস্ত আয়োজন। তারপর কি বলছি চুলা, চুলায় কি রান্না করা হবে। এখন আসো, এখন আসো, তোমার অপশনে মন করো 20 শব্দটি নেই। সরি, তোমার মন করো বললো যে 20 শব্দটি কোন শব্দ। অপশনে মন করো দেশি শব্দ নেই, অপশনে দেশি শব্দ নেই, তখন তাহলে তুমি কোনটা দিবা? এই 20 শব্দটি তোমার হচ্ছে কোল ভাষার শব্দ, কোল। 20 কোল। আর পেট হচ্ছে তোমার তামিল, পেট তামিল। আর চুলার হচ্ছে তোমার মুন্ডারি। আমি বলছি অপশনে যখন দেশি শব্দ থাকবে না তখন এগুলো দিবা, 20 দিবা কোল, পেট দিবা তামিল, আর চুলা কি মুন্ডারি। কেন এগুলো দেব? কারণ হচ্ছে তোমার যখন হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটা দেশ ছিল, তোমরা হয়তো জানো, তাই না? তখন হচ্ছে তোমার এই কিছু কিছু শব্দ, যেমন তোমার তামিলনাড়ু, এটা হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, তোমার হচ্ছে পেট শব্দটা তামিলনাড়ু ব্যবহার করা হতো। এবং ওই সময় ব্যবহার মানে বলা হয় যে পেট শব্দটির উৎপত্তি হচ্ছে তোমার তামিলনাড়ু। এবং ওই পেট শব্দটি ব্যবহার করতে করতে এক সময় দেশের বাইরে বললে ভুল হবে, আসলে তখন তো বাংলাদেশে তো সব কিছু, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে তো একটা দেশ ছিল, তাই না? তখন এই পেট শব্দটিও ব্যবহার হতো। এজন্য পেট শব্দটিতে তোমার বলা হয় মূলত দেশি শব্দ। 20 পেট চলে গেলো সবই দেশি শব্দ। কিন্তু অপশনে দেশি শব্দ না থাকলে কি দিবা? 20 দিবা কোল, পেট দিবা তামিল, আর চুলা দিবা মুন্ডারি, ঠিক আছে? মুন্ডারি। কারণ এখানে তোমাদের একটু কনফিউশন থাকতো, হয়তো তোমরা যখন বই পড়তে যাও তখন হয়তো খেয়াল করতে যে 20 ভাইয়া কোল ভাষা দেওয়া আছে, ভাইয়া হয়তো ভুল পড়াইছে, দেশি শব্দ হয় কি করে, কুড়িতে কোল ভাষার শব্দ। এজন্য এখানে তোমার কনফিউশনটা দূর করে দিলাম। যখন তোমার দেশি শব্দ যেখানে থাকবে অবশ্যই দেশি শব্দ দিবা, অবশ্যই দেশি শব্দ দিবা। দেশি শব্দ যদি না থাকে 20 দিবা কোল, পেট দিবা তামিল, চুলা দিবা মুন্ডারি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, দেশি শব্দ শিখলাম আমরা, তাই না? আচ্ছা, শব্দের উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দকে আমরা ভাগ করেছিলাম 5 ভাগে। কি কি?
তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, একটা কি বিদেশি। তার মধ্যে চারটা ভাগে আমরা অলরেডি ডিটেলস আলোচনা করছি। এখন বাদ আছে কি বলতো? বিদেশি শব্দ। বাদ আছে বিদেশি শব্দ। 5 নম্বর কি আছে? বিদেশি শব্দ, তাই না? এভরিথিং ইজ ক্লিয়ার? ওকে, তাহলে কি বললাম? বিদেশি শব্দ, তাই না? বিদেশি শব্দ আসলে কোনগুলো? তোমার যেমন ধরো আরবি, ফার্সি, চীনা, হিন্দি, এরকম তোমার অসংখ্য শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়, বাংলা ভাষার নিজস্ব স্থান দখল করে আছে। এই সমস্ত শব্দগুলোকে বলা হয় তোমার বিদেশি শব্দ। এগুলোকে কি বলা হয়? বিদেশি শব্দ। তার মধ্যে তোমার আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি অনেক শব্দ আছে। তারপর তোমার হচ্ছে এখন আমরা শিখবো তোমার মূলত ফার্সি শব্দ। এখন কি শিখবো? ফার্সি শব্দ। বিদেশের মধ্যে এখন শিখবো আমরা ফার্সি শব্দ। সরি, ফার্সি তারা রস্বীকার হবে। তাহলে এখন কি শিখবো? ফার্সি শব্দ, তাই না? এই ফার্সি শব্দ আর ফরাসি শব্দে অনেকের মধ্যে কনফিউজড আছে, ঠিক আছে? ফার্সি এবং ফরাসি শব্দের মধ্যে অনেকের মধ্যে কনফিউজড আছে। আশা করি আজকে ভাই ক্লাসটা কিন্তু এখনো শেষ করি না। অনেকে হয়তো ভাবছে ক্লাসটা শেষ না ভাইয়া। এখন বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করব। বিদেশি শব্দ অসংখ্য আছে, যতগুলো সম্ভব আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি বললাম? ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ আর ফরাসি শব্দ দুইটা কিন্তু আলাদা, দুইটা ভিন্ন। এই ফার্সি শব্দটি তোমার আসছে এই ফার্সি শব্দটি তোমার আসছে পার্সি থেকে। ফার্সি শব্দটি আসছে পার্সি থেকে। পার্সি থেকে কি? পারস্য। পার্সি থেকে কি? পারস্য। আর পারস্যটা কি বলো তো? পারস্য হচ্ছে তোমার ইরানের আদি নাম। পারস্য কি বলো? পারস্য হচ্ছে তোমার ইরানের আদি নাম। পারস্য হচ্ছে ইরানের আদি নাম। তাই কি বললাম? ফার্সি থেকে পার্সি, পার্সি থেকে পারস্য, পারস্য হচ্ছে তোমার ইরানের আদি নাম। তার মানে কি বুঝলাম? এই ফার্সি শব্দটা হচ্ছে তোমার ইরানের শব্দ। ফার্সি কি? ইরানি শব্দ, তাই না? ইরানের ভাষাকে কি বলা হয়? ফার্সি শব্দ। আর এরপরে তোমার কি আছে? ফরাসি শব্দ। এরপরে কি আছে? ফরাসি। এই ফরাসি হচ্ছে তোমার ফ্রান্সের ভাষা। ফরাসি কি বলতো? ফরাসি হচ্ছে তোমার ফ্রান্সের ভাষা। এই ফ্রান্সের ভাষাকে তোমার বলা হয় ফরাসি শব্দ। ফ্রান্সের ভাষাটাকে বলা হয় ফরাসি শব্দ। ফ্রান্সের ভাষা যে শব্দগুলো ব্যবহার করা হয় ওগুলোকে কি বলা হয়? ফরাসি শব্দ। আর ফার্সিটা হচ্ছে ইরানের, ফরাসি হচ্ছে ফ্রান্সের। ওকে, আচ্ছা এখন আমরা আলোচনা করব এই ফার্সি শব্দ সম্পর্কে। ফার্সি শব্দ, বাংলা ভাষায় তোমার অসংখ্য ফার্সি শব্দর ব্যবহার আছে। অসংখ্য কি? ফার্সি শব্দের ব্যবহার আছে। ফার্সি শব্দ চেনার আমরা কিছু রুলস লিখব। 1 নম্বর লিখুন, আইন সংক্রান্ত সকল শব্দই আরবি। আইন নিজেই ফার্সি শব্দ। কি বললাম? আইন সংক্রান্ত সকল শব্দই আরবি। সকল শব্দই আরবি।
সকল শব্দ কি বলতো আরবি, কিন্তু কিন্তু আইন নিজেই কি, কিন্তু আইন নিজেই ফার্সি শব্দ, কিন্তু আইন নিজেই ফার্সি শব্দ, আইন নিজেই কি বলতো ফার্সি শব্দ। তাহলে কি বললাম, আইন সংক্রান্ত সকল শব্দই আরবি, কিন্তু আইন নিজেই কি, আইন নিজেই ফার্সি শব্দ। আইন সংক্রান্ত কি কি শব্দ আছে তোমার হচ্ছে মুক্তার, এজলাস, হাইকোর্ট, হাইকোর্টের বেঞ্চ, তারপরে ধরো এগুলো সবগুলোই তোমার হচ্ছে আরবি শব্দ, কিন্তু আইন, আইন এই শব্দটি তোমার হচ্ছে ফার্সি শব্দ, আইন নিজে কি ফার্সি শব্দ। এরপর 2 নম্বর লিখো, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে, কর অথবা গড় থাকে, কর অথবা গড় থাকে, তাহলে সেটি আমাদের ফার্সি শব্দ, কিন্তু কর অথবা গড় পেশা বোঝাতে হবে। কর অথবা গড় থাকে এবং তা যদি পেশা বোঝায়, এবং তা যদি পেশা বোঝায়, পেশা না বোঝালে কিন্তু ফার্সি শব্দ হবে না। কর অথবা গড় থাকলেই হবে না, অবশ্যই পেশা বোঝাতে হবে। পেশা না বোঝালে কি ফার্সি শব্দ হবে না। তাহলে কি বললাম, আইন সংক্রান্ত, প্রথমে বললাম আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজেই ফার্সি শব্দ। তারপরে কি বললাম, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে এবং তা যদি পেশা বোঝায়, তাহলে সেটি আমাদের কি ফার্সি শব্দ, সেটি কি ফার্সি শব্দ। ক্লাসটা তোমাদের কেমন লাগছে বলো তো, ক্লাসটা কেমন লাগছে, আমি কি ক্লিয়ারলি বোঝাতে পারছি? এ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম তোমাদের কি বোঝাতে পারছি আমি? কেউ অপ্রাসঙ্গিক কথা বলবে না, ঠিক আছে? লেখাপড়া ব্যতীত কেউ অপ্রাসঙ্গিক কথা বলবে না। এই ক্লাসে আমি যতটুকু ক্লাস নেব খুবই গুরুত্বপূর্ণ সময়, মনে রাখবা। তাহলে কি বললাম, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে এবং তা যদি পেশা বোঝায়, তাহলে সেটি কি ফার্সি শব্দ, সেটি কি হবে আমাদের ফার্সি শব্দ। যেমন ধরো, যেমন আমি ধরো কিছু উদাহরণ দিই। জাদুকর, সওদাগর, জাদুকর, সওদাগর, তাই না? তারপর যেমন ধরো কারিগর, জাদুকর, সওদাগর, কারিগর, এগুলো কি বলো তো, এগুলো পেশা বোঝাচ্ছে, তাই না? জাদু যে করে, জাদু করাটা ওর কি একটা পেশা না? অবশ্যই একটা পেশা। তাহলে জাদুকর, সওদাগর, কারিগর, এখানে কি বলতো শব্দের শেষে কি আছে, কর আছে, কর অথবা গড় আছে। তাহলে কর অথবা গড় থাকে যদি এবং সেটি যদি কোনো পেশা বোঝায়, তাহলে অবশ্যই সেটি কি বলতো ফার্সি শব্দ হবে। পেশা না বোঝালে ফার্সি শব্দ কিন্তু হবে না। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি যেগুলো তোমার ফার্সি শব্দ না, কিন্তু কর অথবা গড় থাকবে কিন্তু ফার্সি শব্দ না। যেমন ধরো, যেমন ধরো সাগর, সাগর, আয়কর, সাগর, তারপর আয়কর, তারপরে যেমন ধরো তোমার অজগর, এগুলো কিন্তু ফার্সি শব্দ না, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। এগুলো কি, এগুলো কিন্তু আমাদের সংস্কৃত শব্দ। কি বললাম, সাগর, গড় আছে, গড় থাকলে হবে না, পেশা বোঝাতে হবে, গড় অথবা কর থাকলে হবে না। সাগর, আয়কর, অজগর, এগুলো আমাদের দেশি শব্দ না, সরি ফার্সি শব্দ না, এগুলো কি আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কিন্তু সংস্কৃত শব্দ। তার মানে কর অথবা গড় থাকলে হবে না, পেশা না, যতক্ষণ না পেশা বোঝাচ্ছে ততক্ষণ আমাদের ফার্সি শব্দ হবে না। ফার্সি শব্দ হতে হলে কি পেশা বোঝাতে হবে।
আচ্ছা 2 নম্বর রুলস আমাদের শেষ হলো তাই না, এবার 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসটা হচ্ছে তোমার 6টি প্রত্যয়। 6টি কি প্রত্যয়? ছয়টি কি বলতো প্রত্যয়। দার বাজ বন্দি সই চিনবিস। দার বাজ বন্দি সই চিনবিস। 6টি প্রত্যয় লিখলাম আমি তাই না, দার বাজ বন্দি সই চিনবিস। আচ্ছা 6টি প্রত্যয় আমরা 2টা করে ভাগ করি, 2টা করে একবারে মানে কথা বলি, তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে সহজ হবে। যেমন ধরো দার আছে আর বাজ আছে, মানে একবারে উচ্চারণ করে বলি দার বাজ বন্দি সই চিনবিস। দার বাজ বন্দি সই চিনবিস। সবাই আমার সাথে সাথে 5 বার বলো, বলো দার বাজ বন্দি সই চিনবিস। দার বাজ বন্দি সই চিনবিস। এভাবে 5 বার বলো, দার বাজ বন্দি সই চিনবিস, দার বাজ বন্দি সই চিনবিস। ঠিক আছে, দার বাজ বন্দি সই চিনবিস। এই 6টি প্রত্যয় যদি থাকে তাহলে সেটি আমাদের কি বলতো ফার্সি শব্দ। সেটি কি ফার্সি শব্দ। যেমন দার, ঝাড়ুদার, জমিদার, দফাদার, এগুলো সবই কি সবই ফার্সি শব্দ। যেমন ধরো ঝাড়ুদার, দার আছে না, ঝাড়ুদার, জমিদার, দফাদার বা রফাদার, এগুলো সবই কি বলতো, এগুলো সবই হচ্ছে আমাদের ফার্সি শব্দ। কেন? কারণ দার আছে, শব্দ শেষে কি আছে, দার আছে। দার থাকলে কি সেগুলো আমাদের ফার্সি শব্দ। ঝাড়ুদার, জমিদার, দফাদার, এগুলো কি ফার্সি শব্দ। তারপর কি বাজ, তারপর কি বাজ, যেমন ধরো ধোকাবাজ, বোমাবাজ, গোলাবাজ, এগুলো সবই কি ধান্দাবাজ, এগুলো সবই আমাদের ফার্সি শব্দ। ধোকাবাজ, ধোকাবাজ, বোমাবাজ, তারপর ধরো ধোকাবাজ, বোমাবাজ, ফাঁকিবাজ, এরকম অনেক আছে। তার মানে বাজ থাকলে সেটা আমাদের ফার্সি শব্দ। বাজ থাকলে কি হবে ফার্সি শব্দ। তারপরে কি আছে, তারপর কি আছে বলো তো বন্দি। তারপর কি আছে বন্দি, যেমন ধরো রাজবন্দি, কারাবন্দি, জবানবন্দি, এগুলো সবই কি ঘর বন্দি। এগুলো সবগুলো আমাদের কিন্তু শব্দের সাথে বন্দি যোগ করলেই কিন্তু হবে না। যেমন আমি যদি বলি ওয়াশরুম বন্দি, এটা দেশি শব্দ ফার্সি শব্দ হবে? হবে না। শব্দের সাথে বন্দি যোগ করলে কিন্তু সেটা আমাদের ফার্সি শব্দ হবে না। সেটা কি একটা পূর্ণাঙ্গ একটা শব্দ হতে হবে তাই না, মানে অপ্রাসঙ্গিক শব্দ হলে হবে না, অপ্রাসঙ্গিক শব্দ হলে হবে না। তাহলে কি বললাম, বন্দি, কারাবন্দি, কারাবন্দি, তারপর ধরো জবানবন্দি, কারাবন্দি, জবানবন্দি, ঘরবন্দি, এরকম যতগুলো বন্দি থাকবে, বন্দি থাকলে কি সেগুলো সবগুলো আমাদের ফার্সি শব্দ। এরপর কি আছে বলো তো সই। এরপর কি আছে সই। যেমন ধরো জুৎসই, জুৎসই, মানানসই, মানানসই, চলনসই, টেকসই, টেকসই একটা কি চলনসই। 4টি সই বলছি আমি, কি কি জুৎসই, মানানসই, টেকসই, চলনসই। জুৎসই, মানানসই, টেকসই, চলনসই, এই 4টি সই হচ্ছে তোমার ফার্সি শব্দ। সই থাকলে, এখানে একটা কথা আছে, সই থাকলেও হবে না, তোমার হচ্ছে স্থায়িত্ব বোঝাতে হবে। এগুলো তোমার সবগুলো কি স্থায়িত্ব বোঝায়, অর্থাৎ তোমার কিন্তু নন জিবিলিটি হলে সেটা কিন্তু আমাদের ফার্সি শব্দ হবে না। যেমন ধরো আমি যদি বলি নাম সই, নাম সই, অথবা আমি যদি বলি বন সই, তাই না, আমি যদি বলি বন সই,
আচ্ছা, এবার কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? মাঝখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। আমরা প্রত্যেকে আরেকবার গ্রুপে একটু লিঙ্কটা দিই, ঠিক আছে? ক্লাসটি যদি না করতে পারি প্রত্যেকে আরেকবার গ্রুপে লিঙ্কটা দিই, এবং প্রত্যেকে ক্লাসটি করতে পারছো কি না একটু কমেন্ট করো। ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? অনেকে বলছে ব্লার ব্লার হয়ে গেছে বোর্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে। মাঝখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা লাইভ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। এখন বলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই মেসেঞ্জারে গ্রুপে আমরা লিঙ্কটা শেয়ার করি। মেসেঞ্জার গ্রুপে আমাদের যারা ক্যাপ্টেন আছে প্রত্যেকটা গ্রুপে একটু লিঙ্কটা একটু কষ্ট করে শেয়ার করে আমরা একটু 1 মিনিট পরে ক্লাসটা শুরু করি। একটু কষ্ট করে সবাই আরেকবার শেয়ার দিই। ক্লাসটা একটু লং টাইম হয়ে গেল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ লং টাইম ছাড়া এই ক্লাসটা সম্ভব না। তারপরেও আমি বিদেশি শব্দ সবগুলো শেষ করতে পারবো না, আজকে হয়তো ফার্সি শব্দ দিয়ে শেষ করতে হবে। ইনশাল্লাহ যদি আগামীতে কখনো ক্লাস নেওয়ার সুযোগ হয় এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আগামীতে ক্লাসটা নেব এবং বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। তবে সবাই একটু মেসেঞ্জার গ্রুপে আমরা লিঙ্কটা শেয়ার করি, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করি। আচ্ছা, আমরা সবাই কি মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করছি? বিচ্ছিন্নর কারণে আমরা অনেকেই এখনো লাইভে অ্যাড হতে পারিনি। আর সবাই আমরা নিজ নিজ টাইমলাইনে যারা শেয়ার করে রাখছি তারা অবশ্যই এই ক্লাসটাই আরেকবার দেখতে পারবো। তাহলে কি বললাম আমরা, কি বলছিলাম? সই, তাই না? বললাম জুত সই, মানান সই, টেক সই, চলন সই, 4টে সই থাকলে তোমার সেটা ফার্সি শব্দ। কিন্তু নাম সই বা বন সই, নাম সই বা বন সই এগুলো কিন্তু ফার্সি শব্দ না, এগুলো তোমার স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমাদের স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়, স্বাক্ষর অর্থে। তার মানে এগুলো আমাদের নন জিবিলিটি, তার মানে স্থায়িত্ব বোঝাতে হবে। স্থায়িত্ব বোঝালে সেটা আমাদের ফার্সি শব্দ, স্থায়িত্ব না বোঝালে বা স্বাক্ষর অর্থে হলে সেটা আমাদের ফার্সি শব্দ হবে না। তাহলে নাম সই বন সই এটা আমাদের কি স্বাক্ষর অর্থে ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা আমাদের ফার্সি শব্দ না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? সইয়ের পরে কি আছে? সি, তাই না? সি, যেমন ধরো উদিসি, দধিসি, উদিসি, দধিসি, সি, তাই না? এরকম সি থাকলে সেটি আমাদের কি ফার্সি শব্দ, সি থাকলে সেটা কি ফার্সি শব্দ। কিন্তু বাবুর্চি, এটা মনে রাখবা, আমরা যখন তুর্কি শব্দ শিখবো সেখানে বাবুর্চি শব্দটা পাবো। বাবুর্চি শব্দটা কিন্তু আমাদের দেশি ফার্সি শব্দ না, বাবুর্চি কিন্তু আমাদের তুর্কি শব্দ। বাবুর্চি কি বলতো? তুর্কি শব্দ, এখানে সি থাকা সত্ত্বেও এটা আমাদের তুর্কি শব্দ। দদিসি, উদিসি এগুলো আমাদের কিন্তু ফার্সি শব্দ, কিন্তু বাবুর্চিটা হচ্ছে আমাদের তুর্কি শব্দ। যখন তুর্কি শব্দ শিখবো, তুর্কি শব্দ একটা সুন্দর একটা গল্প আছে, এটা যদি ভবিষ্যতে আগামীতে ক্লাস নেওয়ার দরকার হয় আগামীতে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। তাহলে কি বললাম? দদিসি, উদিসি এগুলো আমাদের ফার্সি শব্দ। এরপরে কি আছে? নবিশ, যেমন ধরো নকল নবিশ, নকল নবিশ। তারপরে ধরো শিক্ষানবিশ, নকল নবিশ, শিক্ষানবিশ, তাই না? কি আছে শেষে বলো তো? নবিশ আছে, শেষে কি আছে? নবিশ আছে। তাই নকল নবিশ বা শিক্ষানবিশ এরকম নবিশ থাকলে কি হবে? সেটা আমাদের ফার্সি শব্দ, সেটা কি হবে? ফার্সি শব্দ। আচ্ছা, এরপরে 3 নম্বর রুলস, টোটাল 4টা রুলস শেখাবো।
সরি, এটা এটা মেবি 3 নম্বর রুলসটা তোমাদের শেখানো হলো। এবার সর্বশেষ 4 নম্বর রুলস। ক্লাসটা একটু দীর্ঘ সময় হয়ে গেছে, তোমরা আর কিছু সময় থাকো, ক্লাসটা এখনই শেষ করব। 4 নম্বর রুলস তোমার আছে 4টি রং। 4টি রঙের নাম আমরা বলি, 4টি রং। 4টি রং যেমন ধরো নীল, এই নীল হচ্ছে তোমার তৎসম শব্দ। নীল কি বলতো? নীল হচ্ছে তৎসম শব্দ, নীল তৎসম। তারপরে কি তোমার হচ্ছে চকলেট। চকলেট কালার নাম শুনছো? চকলেট, চকলেট কালার আছে না? এই চকলেটটা হচ্ছে তোমার মেক্সিকান শব্দ। চকলেট কি? মেক্সিকান। চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। তারপরে কি তোমার ম্যাজেন্ডা হবে না ম্যাজেন্টা হবে বলো তো? ম্যাজেন্ডা না ম্যাজেন্টা? ম্যাজেন্টা কালার, আমরা কালার বলি না, ম্যাজেন্ডা না ম্যাজেন্টা বলো তো? ম্যাজেন্টা হবে, ম্যাজেন্ডা না কিন্তু, ম্যাজেন্টা। কি হবে বলো তো? ম্যাজেন্টা। এই ম্যাজেন্টা শব্দটি তোমার ইতালি শব্দ। ম্যাজেন্টা কি? ইতালি। ম্যাজেন্টা কি? ইতালি। তারপরে আর একটা রং আছে, সেটা হচ্ছে কালো। আর কালো শব্দ তো আমরা পড়ছি, বলো পড়ছি না? কোনটার মধ্যে পড়ছি মনে আছে? কালো। আমাদের ভাতিজা ছিল কি মোটা কালো টাক বানরের মতো ছাও ডিগবাজি দিতে ঘুরে উড়াচ্ছে, মনে আছে? তার মানে কালোটা আমাদের দেশি শব্দ। কালোটা কি বলো তো? কালোটা হচ্ছে আমাদের দেশি শব্দ, কালোটা হচ্ছে দেশি শব্দ। তাহলে নীল, আমি বলছি 4টি রং, নীল তৎসম, চকলেট মেক্সিকান, ম্যাজেন্টা ইতালি, কালো দেশি শব্দ। আর বাকি যতগুলো রং থাকবে সবগুলো কি ফার্সি শব্দ। পাশে লিখে রাখো, বাকি রং ফার্সি। তাহলে এই 4টি রং বাদে বাকিগুলো রং তাহলে কি শব্দ হবে বলো তো? ফার্সি শব্দ হবে। তাহলে নীল তৎসম, চকলেট মেক্সিকান, ম্যাজেন্টা ইতালি, কালো দেশি শব্দ। আর বাকি যতগুলো রং থাকবে সবগুলো কি হবে? সবগুলোই ফার্সি শব্দ। সবগুলো হবে আমাদের ফার্সি শব্দ। তাহলে এটা গেল আমাদের কি বলতো? ফার্সি শব্দ। সবাই একটু লিখে নাও। আচ্ছা, এছাড়াও তোমাদের অনেক শব্দ আছে, তুর্কি শব্দ আছে, তারপরে হিন্দি আছে, তামিল শব্দ আছে, চীনা শব্দ আছে, তাই না? ফরাসি শব্দ আছে, তারপর তোমার ওলন্দাজ শব্দ আছে। ওলন্দাজ শব্দগুলো যেগুলো হচ্ছে তোমার তাসের নাম, মানে বলি যত তাস ওলন্দাজ, কি বলি? যত তাস ওলন্দাজ, মানে তাসের নাম হলে সেগুলো কি ওলন্দাজ শব্দ। আচ্ছা বলো তো ক্লাসটা আজকে কেমন লাগলো, একটু কমেন্ট করো। হ্যাঁ, ম্যাজেন্টা, ম্যাজেন্টা হবে, ম্যাজেন্ডা না, ম্যাজেন্টা। অনেকে ম্যাজেন্ডা লেখে, ম্যাজেন্টা হবে। সমস্যা নেই ভাই, ক্লাসটা রেকর্ড থাকবে এবং আমার টাইম লাইনে ক্লাসটা থাকবে, তোমরা চাইলেও পরবর্তীতে ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা গল্প বলি। গল্পটা একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি কখনো তোমার মানে অযথা কোনো গল্প বলি না, যেটা বললি সেটাই তোমার ছাত্র জীবনে কোনো না কোনো উপকারে আসবে বা কাজে দিবে, ঠিক আছে? আজকে যে গল্পটা বলবো এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো, কেউ লিভ নিও না। 2 মিনিট টাইম দাও, 2 মিনিট টাইম দিয়ে গল্পটা একটু শোনো। আর সবাই একটু কমেন্ট করো ক্লাসটা কেমন লাগলো। আচ্ছা, গল্পটা একটু বলি, ঠিক আছে? গল্পটা হচ্ছে তোমার আমার এক বন্ধু ছিল, আমার এক কি বন্ধু ছিল, সে একটা মেয়েকে ভালোবাসতো। তো সে মেয়েটাকে ভালোবেসে তাকে সে প্রপোজ করছিল। তো প্রপোজ করার পর সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম মেয়ে প্রপোজ করার সঙ্গে সঙ্গে কখনো সে অ্যাকসেপ্ট করে না। কারণ একটা মেয়েকে প্রপোজাল তখনই অ্যাকসেপ্ট করে সে আগে ছেলের সম্পর্কে আগে জানবে। কারণ কি, সে
ছেলেটার ওখানে কি সারা জীবন তার সঙ্গে তো সময় কাটাতে হবে। তার মানে ছেলেটা কি বা হাজব্যান্ড সে একটা কি একটা ভরসার জায়গা, তার কাছে সে কতটুকু নিরাপদ, কতটুকু তার সঙ্গে সময় কাটালে তার সঙ্গে নিরাপদ, কতটুকু সে হ্যাপি, এটা নির্ভর করে একটা ছেলের প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে হয়, তাই না? আমার ওই বন্ধু একটা মেয়েকে সে প্রপোজ করলো, সে মেয়েটা মানে ডাইরেক্ট হ্যাঁ বললো না, না বললো না, তার মানে সে ঝুলাই রাখলো। সে বললো আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, ভেবে নেই, যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করা যায় তাহলে অ্যাকসেপ্ট করবো, যদি করা না যায় তাহলে তোমাকে সেটাও আমি জানাবো। তো ছেলেটা আশাবাদী, হয়তো প্রপোজাল অ্যাকসেপ্ট করতেও পারে। এরকম একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, দীর্ঘদিন চলতে থাকে, তবু মেয়ের কোনো সাড়া নেই। আমার ওই বন্ধুটা একটা নদী ছিল, বরফগলা একটা নদী ছিল, নদীর নাম হচ্ছে বরফগলা। সে বরফগলা নদীর পাশে বন্ধু প্রতিদিন বসে থাকতো। কেন? কারণ ওই মেয়েটি কখন আসবে, কখন হেঁটে যাবে এই পথ দিয়ে। এবং সে মেয়েটিকে ভালোবেসে নাম দিয়েছিল শেষ বিকেলের মেয়ে। কি বলতো, সে ভালোবেসে নাম দিয়েছিল শেষ বিকেলের মেয়ে। অনেকেই তো ভালোবেসে প্রেমিকার অনেক নাম ধরনের দেয়, তাই না? গার্লফ্রেন্ড দেয় বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড দেয় গার্লফ্রেন্ডকে, এভাবে নাম দেয়। তো আমার ওই বন্ধুটা সে ভালোবেসে মেয়েটাকে নাম দিয়েছিল কি শেষ বিকেলের মেয়ে। তো মেয়েটা একদিন হেঁটে যাচ্ছে নদীর ধার দিয়ে, নদীর নাম কি বললাম, বরফগলা নদী। তো ছেলেটা আর কত অপেক্ষা করবে, সে আর অপেক্ষা করতে পারছে না। তো বাধ্য হয়ে সে একদিন মেয়েটাকে বলছে ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছে এই বরফগলা নদীর তীরে, শুধু আরেকটা ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য, আজ তোমাকে বলতেই হবে অপেক্ষার কতদিন। তাহলে কি বলছে, ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছে এই বরফগলা নদীর তীরে, শুধু আর একটি ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য, আজ তোমাকে বলতেই হবে অপেক্ষার কতদিন। এখানে বললাম কি 1000 বছর ধরে বসে আছে বরফগলা নদীর তীরে, আসলে কি 1000 বছর ধরে সে বসে আছে? এখন মানুষ বড় জোর 60-65 বছর বাঁচে, আগে হয়তো 100 বছর 150 বছর কিংবা তারও বেশি বাঁচতো, তাই না? এখন গড়ায় অনেকটা মাঝখানে কমে গেছিলো, এখন হয়তো একটু বাড়ছে, হয়তো 60-65 এরকম সামথিং হবে। তো সে বসে আছে কি 1000 বছর ধরে, মানে কি এটাকে একটা রূপকর্তে সে ব্যবহার করছে, তাই না? রূপকর্তে তো আমরা তো অনেক কিছু ব্যবহার করি, যে তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দেবো, এরকম অনেক কিছু ব্যবহার করি, কিন্তু আসলে কি ওগুলো সম্ভব না, তারপর কিন্তু ওইগুলো ব্যবহার করি। তাহলে ছেলেটা কি বলছে, 1000 বছর ধরে ওগো শেষ বিকেলের মেয়ে, ভালোবাসার নাম দিয়েছিল শেষ বিকেলের মেয়ে, তার ভালোবাসার নাম এটা কি বললাম, ওগো শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বসে আছি এই বরফগলা নদীর তীরে, শুধু আরেকটি ফাল্গুন না হয় সূর্যগ্রহণের জন্য, আজ তোমাকে বলতেই হবে অপেক্ষার কতদিন। এখানে কি শেষ বিকেলের মেয়ে, 1000 বছর ধরে বরফগলা নদী, অপেক্ষা আর কতদিন, এগুলো সবগুলো তোমার হচ্ছে জহির রায়হানের গ্রন্থ, ঠিক আছে? জহির রায়হানের গ্রন্থ, উপন্যাস। হ্যাঁ হ্যাঁ, সব জহির রায়হানের উপন্যাস, জহির রায়হানের, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা সবাই একটু ধৈর্য সহকারে করার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং এই ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সবাই আমার কাছে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবে, এবং সবাই আমার জন্য দোয়া করবে। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই ভবিষ্যতে আগামীতে ঈদের আগে আর কোনো বাংলা ক্লাস হবে না। ঈদের আগে কি আর কোনো বাংলা ক্লাস হবে না, কারণ তোমার আমাদের অ্যাডমিন প্যানেলে যারা ছিল সবাই বলো কি কোথায়, সবাই বাসায় চলে গেছে, সবাই আজকে বাসায় চলে গেছে, একমাত্র আমি এখন রাজশাহীতে আছি। আমি হয়তো আগামী 17 তারিখে বাসায় চলে যাব। তবে আর ক্লাস হবে না, আগামীকাল হয়তো তোমাদের জুবাইর ভাইয়া আইসিটি ক্লাস নেবেন। তো ঈদের পরে ইনশাল্লাহ যদি আমার ক্লাসটা করতে চাও, যদি ভালো লেগে থাকে, অবশ্যই দেখা হতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রেখো। অসংখ্য ধন্যবাদ।